আরেক জায়গায় নিয়ে যায়, ছবিতে ক্লিক করলে, একটা ভিডিওতে ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যায়। তো এগুলাকে আমরা তখন বলি হাইপার মিডিয়া। হাইপার মিডিয়া একই জিনিস, সবই হাইপার লিঙ্কের কাছাকাছি জিনিস। ঠিক আছে, তার মানে আমরা একটা ছবিতে ক্লিক করে যখন নিচে চলে যাচ্ছি বা ভিডিওতে ক্লিক করে চলে যাচ্ছি, তখন ওইটাকে আমরা তখন বলতেছি হাইপার মিডিয়া। বুঝতে পারছো? একটা টেক্সট কে যখন আমরা লিংকের সাথে কানেক্ট করে দিই, তখন সেটাকে আমরা কি বলতেছি? বলতেছি হল হাইপার লিংক। এবং এটা যদি টেক্সট আকারে থাকে তখন এটাকে হাইপার টেক্সট বলে। এবং এইটা যদি একটা ছবি বা ভিডিও বা অন্য কোনো কিছু মিডিয়ার অন্যান্য যেই সেকশন গুলো আছে সেগুলোর সাথে কানেক্টেড থাকে, তখন সেগুলোকে আমরা হাইপার মিডিয়া বলি। সহজ জিনিস। বুঝতে পারছি? তার মানে এই হলো সে আমাদের হাইপার টেক্সট, হাইপার লিংক এবং হাইপার মিডিয়া। তো HTML ফাইল এডিট করার জন্য যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করলেই চলে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাইম টেক্সট ঠিক আছে, সাবলাইম টেক্সট। বুঝতে পারছে? এখন ওকে, সাবলাইম টেক্সট এগুলো এক একটা মনে করো যে টেক্সট এডিটর, এগুলাকে আমরা কি বলতেছি? টেক্সট এডিটর। যে কোনো তোমার কম্পিউটারে যে কোনো টেক্সট এডিটর দিয়েও আসলে এই কাজগুলো করা যায় মোটামুটি। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো দেখবো আবার। ঠিক আছে, টেক্সট এডিটর দিয়ে মোটামুটি এই কাজগুলা করে ফেলা যায়, যে কোনো টেক্সট এডিটর দিয়ে। তো একটা ওয়েব পেজে কি কি থাকতে পারে? একটা ওয়েব পেজে অনেক কিছু থাকতে পারে। এটা আমরা যে কোনো ওয়েব পেজে গেলেই, এটা তো তোমরা জানো, তোমরা কত ওয়েব পেজে যাও, একটা ওয়েব পেজের মধ্যে টেক্সট থাকতে পারে, লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে, গ্রাফিক্স ছাড়াও বিভিন্ন ধরনের ডেটা ফাইল, ভিডিও, অডিও ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। এগুলো ওয়েব পেজের উপাদান। এগুলো আমরা জানি। তো ওয়েব পেজের উপাদান করার আগে একটা কথা, ছবি ও গ্রাফিক্স ফাইল ওয়েবসাইটে প্রকাশের জন্য ছবিকে অপটিমাইজ করা হয়। যখন আমরা ওয়েবসাইটে কোনো একটা ছবি প্রকাশ করি, ছবিকে অপটিমাইজ করে ফেলতে হয়। ছবি অপটিমাইজেশন বলতে বিশেষ ধরনের সফটওয়্যারের মাধ্যমে ছবিগুলোকে কম্প্রেস করে এর গুণগত মানের কোনো পরিবর্তন না করে সম্ভাব্য ছোট আকারের ফাইলে পরিবর্তন করাকে বোঝায়। অপটিমাইজেশন মানে কি? নরমালি একটা ছবির সাইজ অনেক বড় থাকে, অনেক, মানে সেই কোয়ালিটি, এইচডি কোয়ালিটির থেকেও বড়, মনে করো অনেক হাই ডেফিসিয়েন্সি থাকে। ঠিক আছে, সেই কোয়ালিটি ছবির। এখন আমার ধরো যে ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এত হাই কোয়ালিটির লাগবে না, অপটিমাইজ করা দরকার। তো কিছু কিছু অংশ বাদ দিয়ে এটাকে কম্প্রেস করা হয়, চাপ দিয়ে কম্প্রেস করা হয়। কম্প্রেস করলে ফাইলের আকারটা ছোট হয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে গুণগত মান যাতে পরিবর্তন না হয়, খুব একটা যাতে না হয়। ঠিক আছে, আমার ছবি যাতে আবার এনাম ভাইয়ের ছবির সাথে মিলে না যায়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটাকেই বা পদ্ধতিটাকে বলে কি বলে? অপটিমাইজেশন। এর ফলে স্বল্প মেমোরি, মানে অল্প মেমোরি এবং স্বল্প ব্যান্ডউইথের ইন্টারনেট সংযোগ থেকেও ব্রাউজারে লোড বা প্রদর্শিত হতে পারে। ওয়েব পেজে ছবির জন্য যে সকল ফাইল বা ফরম্যাট ব্যবহার করে তার মধ্যে উল্লেখযোগ্য, এগুলি জাস্ট মনে রাখবা, নবী থেকে আসতে পারে, জাস্ট যে আমাদের কি কি ফরম্যাট আছে, এই ফরম্যাট গুলাতে ছবিগুলো প্রকাশিত হয়। দেখো, যে কোনো ছবির পরে .jpg লেখা থাকে, .gif লেখা থাকে, .bmp, ঠিক আছে, .webp, এগুলো কিন্তু লেখা থাকে। বুঝতে পারছে? ভিডিও এবং অডিও ফাইল, ঠিক আছে, ভিডিও এবং অডিও ফাইল। ওয়েবসাইটে ব্যবহৃত অডিও ফাইলের মধ্যে রয়েছে .web, .mp3, ঠিক আছে, এগুলো একটু দেখো, চোখ বুলাও, সবাই একটু চোখ বুলাই। ঠিক আছে, .mp3। ভিডিও এবং অডিও ফাইলের, এরপর আছে ভিডিও ফাইলের মধ্যে রয়েছে এগুলো হলো ফরম্যাটের আরেকটা, তুমি বলতে পারো যে এগুলাকে আমরা এক্সটেনশন হিসেবেও ইউজ করি। এক একটা ফরম্যাটে এক এক রকম।
ভিডিও প্রেজেন্ট করার জন্য ভিডিওর ফাইলগুলো কিভাবে স্টোর করতে আছে সবকিছু ডিপেন্ড করে এক একটা ফরম্যাট আছে, এগুলো চোখ বুলাই নাও, নোট করতে পারো, তোমার ইচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা তোমার খুশি তুমি এখান থেকে করতে পারো। দেখো এখানে কি লেখা আছে, ভিডিও ফাইলের মধ্যে কি কি আছে। সরি, ওকে, আচ্ছা, এরপর কি বলছে যে একই ডোমিনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। আচ্ছা, ওয়েবসাইটটা তুমি ধরো যে একটা বইয়ের মতো, বইয়ে অনেকগুলা পেজ থাকে না, বইয়ে অনেকগুলা কি থাকে ভাইয়া, পেজ থাকে, তেমনি এক বা একাধিক বা পরস্পরের সাথে কিন্তু সংযুক্ত, মানে পরস্পরের সাথে কানেক্টেড থাকতেই হবে। এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে, মানে অনেকগুলো ওয়েব পেজ আছে, সমষ্টিকে ওয়েবসাইট বলে। এবং এখানে একটা কথা বলছে, একই ডোমেনের অধীনে সার্ভারে রাখতে হবে। সার্ভার মানে ধরো যে বড় কম্পিউটার, কোন একটা বড় কম্পিউটারে রেখে দিছে, হোস্ট করে রাখা হয়েছে, সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে কি বলে, ওয়েবসাইট বলে। ওয়েবে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বা ল্যান্ডিং পেজ বলে। তুমি যে কোনো ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে দেখবা যে একটা পেজ অটোমেটিক ভাবে সবসময় খুলে, এটাকে হোম পেজ বা ল্যান্ডিং পেজ বলে। প্রথম ওয়েবসাইট তৈরি হয় 1991 সালের 6 আগস্ট। 1991 সালে 6 আগস্ট প্রথম ওয়েবসাইট তৈরি হয়। তো ওয়েবসাইট খোলার কিছু স্টেপ আছে। ডোমেইন নেম রেজিস্ট্রেশন, তোমার একটা নাম দিতে হবে, ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে, ওয়েব গুলো সার্ভারে রাখতে হবে, সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে। জিনিসগুলা কি, ধরো তুমি একটা দোকানে কিছু মালপত্র নিবে, প্রথমে দোকানের নাম রাখলা ulululu.com, উলুলুলু, ঠিক আছে, উলুলুলু দোকান, ঠিক আছে, তোমার দোকানের নাম উলুলুলু। এখন ওয়েব পেজে ডিজাইন করতে হবে, তোমার দোকানের কি কি জিনিস রাখবা, কোথায় রাখবা, কি রাখবা, তার একটা ডিজাইন করতে হবে না, সেই ডিজাইন করলা। এখন ওয়েব পেজগুলো সার্ভারে রাখতে হবে। এখন ভাইয়া তুমি তো ডিজাইন করে ফেলছো, ও সেরা ভাই, একদম ডিজাইন করে রাখছি, কিন্তু তোমার দোকান কোথায়? ভাই দোকানটা তো ভাড়া নেওয়া হয় নাই, তার মানে কি ওয়েব পেজগুলো সার্ভারেও রাখতে হবে। এখন ডিজাইন করছো, তো ডিজাইনটা কার জন্য করছো? একটা ধরো যে মনে করো দোকানের জন্যই তো করছো, তো দোকানদার তো রাখতে হবে, তো রাখলা। তারপর সার্চ ইঞ্জিন সাবমিশন, সার্চ ইঞ্জিনে সাবমিশন, তুমি কোথাও বিজ্ঞাপনই দাও নাই, মানুষজন চিনবে উলুলুলু .com বা উলুলুলু দোকান এক জীবনে খুঁজে পাবে? পাবে না তো। কেন পাবে? পাওয়া সম্ভব। সার্চ ইঞ্জিনে সাবমিশন করলে তোমার ওয়েবসাইটটাও যখন সার্চ করবে মানুষজন তখন চলে আসবে। বুঝতে পারছো? এই হলো তোমার ধাপগুলা, ঠিক আছে, এই 4টা ধাপ। এরপরে কি আছে দেখো, একটি ওয়েবসাইটের 2টি অংশ থাকে, একটা হলো সার্ভার আর একটা ক্লায়েন্ট। সার্ভার আর একটা হলো ক্লায়েন্ট। ক্লায়েন্ট হলো তুমি বা অন্য যারা ইউজ করবে, ঠিক আছে। এখন ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে, ব্যবহারকারী বা ইউজারের ইনপুট নিয়ে, ব্যবহারকারী বা ইউজার এর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায়, যাকে বলা হয় রিকোয়েস্ট। যাকে বলা হয় কি, রিকোয়েস্ট। সে একটা রিকোয়েস্ট পাঠায়, সে সবসময় কি করে, একটা রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে, সবসময় একটা রিকোয়েস্ট পাঠায়। কিভাবে আমি তোমাকে বলে, আমরা যখন ব্রাউজারে ঢুকে ধরো আমরা শিখো লিখি, কি লিখি, শিখো। এখন আমাকে শিখো আইনা দেয়, তো এই যে আইনা দেয় সেই বিষয়টা তো আসলে ভালো কথা, আইনা দেয় সেটা তো ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু এই প্রসেসটা বুঝাই, প্রসেসটা ভালো মতো বুঝাই, তুমি এটা অনেক জায়গায় বুঝবা না। তুমি ব্রাউজারে ঢুকো, ব্রাউজারে ঢুকে ধরো যে শিখো লিখলা, ব্রাউজারে ঢুকে কি লিখছো, শিখো লিখছো। এখন দুনিয়াতে শিখোর আশেপাশে নামে বা শিখো লিখে অনেক জিনিস আছে দুনিয়ায়, অনেক।
শিখো তো একটা মনে করো যে আমাদের একটা, সেটা সহ আরো দুনিয়ার অনেক শিখো আছে না, কারণ নামই থাকতে পারে শিখো, শিখো চৌধুরী হইতেই পারে, এরকম অনেক নাম আছে। তো তার মধ্যে থেকে খুঁজবে, খুঁজে আইনা দিবেন না যে দুনিয়ায় এত এত শিখর কাছাকাছি নাম আছে বা শিখর এরকম অনেক কিছুর মধ্যে থেকে খুঁজে আইনা দিবে না। এই যে খুঁজে এনে দিবে সেটা ব্রাউজার করে না, সেইটা করে সার্চ ইঞ্জিন। সেটা করে কি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন দুনিয়ার সকল শিখর সাথে তুলনা তুলনা করে তোমার কাছে বেস্ট আউটপুটটা আইনা দেয়। সিরিয়ালি দেখবে, কারণ অনেকগুলা কাছাকাছি ওয়েবসাইট থাকে একটার পর একটা একটার পর একটা। এটা হলো সার্চ ইঞ্জিনের সাথে সাথে তোমাকে দেখাইলো যে তুমি ঢুকতে পারতেছো না, তুমি ঢুকতে পারতেছো না, তুমি লিংকে ক্লিক করছো, ঢুকতে পারতেছো না। এখন এখানের কাহিনীটা বলি, যখনই তুমি শিখর ওয়েবসাইটের লিংকে ক্লিক করছো, যেই মাত্র ক্লিক করছো তখন তুমি একটা রিকোয়েস্ট পাঠাইছো, ঠিক আছে, তুমি একটা রিকোয়েস্ট পাঠাইছো। এই রিকোয়েস্টটা কে পাঠায়? রিকোয়েস্টটা কে পাঠায়? তোমার ব্রাউজার পাঠায়। কে পাঠায়? রিকোয়েস্টটা তোমার ব্রাউজার পাঠায়। কার কাছে? শিখর সার্ভারের কাছে। শিখর সার্ভারের কাছে রিকোয়েস্ট যায়। কে পাঠাইছো? তুমি। কিসের মাধ্যমে? ব্রাউজারের মাধ্যমে, লিংকটা ক্লিক করার সাথে সাথে। এখন শিখর সার্ভারে সকল তথ্য আছে, এখন সে তোমাকে রেসপন্স করতে পারে, সে তোমাকে রেসপন্স বা জবাব দিবে, ঠিক আছে, রেসপন্স বা জবাব দিবে, রেসপন্স বা জবাব দিবে। কি দিবে? জবাব বা রেসপন্স দিবে। এখন যদি জবাব বা রেসপন্সে তোমাকে অ্যাক্সেস না দেয়, তাহলে তুমি দেখবা সাদা হয়ে আছে। কি হয়ে আছে? সাদা হয়ে আছে, তোমাকে ঢুকতে দিচ্ছে না। কেন? তুমি ভর্তি হও নাই সাপোজ, তাহলে তোমাকে ঢুকতে দিবে না। আর যদি ফ্রি আইটেম হয় তাহলে ঢুকতে দিবে, আর ঢুকার জন্যই তোমাকে রেসপন্স পাঠাইছে যে নাও অ্যাক্সেস দিয়ে দিলাম। এই হলো খেলা, বুঝতে পারছো? এই হলো খেলা। যদি তোমার দেখে যে না, এখানে তো আসলে কিছু ইনপুট দেয়া লাগবে, ওর রোল নাম্বার, ওর ভর্তি রেজিস্ট্রেশনের কোনো একটা বিষয়, সেটা দিয়ে দেখছে যে না এটা আমাদের তালিকায় নাই, তাহলে তোমাকে অ্যাক্সেস দিবে না। অ্যাক্সেস না দিলে তোমাকে রেসপন্স হিসেবে অ্যাক্সেস ডিনাইড করে দিছে। বুঝতে পারছো? এই হলো খেলা। তো এই জিনিসটা বুঝতে পারছো সবাই? বুঝছো? ক্লিয়ার? সুলতান মাহমুদ বলছে খুব ভালো করে বুঝছি। জি বস, ইয়েস। জি বস, ইয়েস। টেক মাই মিসবাউদ্দিন, জি স্যার। ওকে, ইয়েস, ক্লিয়ার। জি বুঝছি। পানি পানি, ক্রিস্টাল ক্লিয়ার। জি বস, ক্লিয়ার। ভাই আপনি যেমনে পড়ান না জানি কার কাছ থেকে শিখছেন, সে কেমন পড়াইতো। দেখো আমার নিজের এটা স্টাইল বানাইতে হয়েছে, ঠিক আছে। আমি তোমাকে একদম মনে করো একটা সত্যি কথা বলি, ঠিক আছে, আমি একদম, অনেকেই তোমাদের আমার মনে করো ক্লাস করে অনেক ভালো লাগে, তাই না? আমি তোমাকে একদম আমার পড়াশোনাতে যাই। ওয়েব পোর্টাল হলো সেই ধরনের জিনিস যেখানে তুমি সবকিছু পাবা, ওয়েবসাইট সহ সবকিছু পাবা। এখানে বলছে বিভিন্ন লিঙ্ক। ওয়েব পোর্টাল হলো বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ, যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপিত ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল বলে। ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল বলে। ওয়েবসাইটকে কি বলে? ওয়েব পোর্টাল বলে। মানে ওয়েব পোর্টালের মধ্যেই তুমি সবকিছু একসাথে পেয়ে যাবে। ওয়েব পোর্টালের মধ্যেই তুমি কি করবা? সবকিছু একসাথে পেয়ে যাবা। এটা পুরোটা দেখলে তার মানে ওয়েব পোর্টাল গুলা কি এক ধরনের ওয়েবসাইটই, বাট জিনিসটা হলো এখানে একটা জিনিস আছে, সেটা হলো তোমার ওয়েব পোর্টালের মধ্যে তুমি অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে যাবা বা লিঙ্ক পেয়ে যাবা, এক জায়গায় সবকিছু পেয়ে যাবে। যেমন আমরা ধরো যে বিভিন্ন শপিং মলে গেলে সবকিছু একসাথে পেয়ে যাইতেছি না, সবকিছুর দোকান আছে, তেমনি ওয়েব পোর্টালের মধ্যেও তুমি সব ধরনের তথ্য মোটামুটি এক জায়গায় পেয়ে যাবা, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা মানে কি?
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ডকুমেন্ট বা ওয়েব পেজের সাধারণ নাম। ওয়েব পেজের কি সাধারণ নাম? মূলত সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে সংক্ষেপে ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে। ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে। এইসব ওয়েব পেজে ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার ব্যবহার করে দেখা যায়। স্যার টিম বার্নার্স-লি 1989 সালে মার্চে সর্বপ্রথম ডব্লিউডব্লিউ এর ধারণা দেন। তখন তিনি সুইজারল্যান্ডে অবস্থিত CERN ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চে কর্মরত ছিলেন। তখন তিনি এই ধারণাটা দিছিলেন। এখন এটা আসলে কি? তো এই ভদ্রলোক টিম বার্নার্স-লি ভাবছিল যে আমরা যদি সকল ডকুমেন্ট, আমার কম্পিউটারের ডকুমেন্ট, আমার বন্ধুর কম্পিউটারের ডকুমেন্ট, এগুলাকে কানেক্ট করতে পারি। ধরো যে আমার মনে করো বাসায় 5 জনের কম্পিউটার আছে, 5 জনের কম্পিউটার আছে। এখন এই 5 জনের কম্পিউটার যে আছে, এটাকে যদি কোনোভাবে কানেক্ট করে দিতে পারি, কোনোভাবে যদি কানেক্ট করে দিতে পারি, এটা একটা নেটওয়ার্ক। এইটা হলো একটা নেটওয়ার্ক, ঠিক আছে? এটা হলো একটা নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্কে যুক্ত হইলে এই 5 জন যে কোনো সময় তাদের রিসোর্স গুলো শেয়ার করতে পারবে, একজনের ডেটা আরেকজনের কাছে পাঠাইতে পারবে, নেটওয়ার্ক সম্পদ। তো এই ভদ্রলোক ভাবলো, আচ্ছা একটা ভাষার নেটওয়ার্ক তারা বানাইছে, আরেকটা ভাষা আরেকটা নেটওয়ার্ক আছে, তো দুইটা নেটওয়ার্ককে যদি আবার যুক্ত করে দিই, তাহলে তো দুইটা ভাষা একে অপরের সাথে কানেক্টেড হয়ে যাবে। ভালো কথা, দুইটা ভাষা কানেক্ট করলাম, বাকি ভাষাগুলো যদি একসাথে কানেক্ট করি, পুরো একটা শহরকে কানেক্ট করে ফেলছি। ও বাবা, এভাবে করে যদি আমি পুরো দেশের সবার অনেক অনেক নেটওয়ার্ক আছে, সব নেটওয়ার্কে জোড়া লাগাইতে থাকি, তাহলে বড় আরো নেটওয়ার্ক হইতে থাকবে। আর টিম বার্নার্স-লি বলছে, আচ্ছা এমন যদি করা হয় যে দুনিয়ার সব নেটওয়ার্ক একত্রে কানেক্টেড কোনো না কোনো ভাবে, ওইটাকেই আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলি। দুনিয়ার সবার নেটওয়ার্ক কানেক্টেড। এই কারণেই দেখবা ইন্টারনেটে আমি যাই পাই না কেন, এটা কারো না কারো থেকে আসলে আসছে, নিজে নিজে তো আসলে তৈরি হয় না। নিজে নিজে তৈরি হয়েছে, ইউটিউবে কেউ ভিডিও দিছে, তারপরে ইন্টারনেটে আমি ওয়েবসাইট বানাইছি, কেউ না কেউ তো বানাইছে, আমি জাস্ট অ্যাক্সেস করি। তার মানে কারো না কারো বানানো, জাদু টোনা দিয়া কেউ বানায় নাই, বানানো জাস্ট আমি ওইটার অ্যাক্সেস পাইতেছি, নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এইটাই ইন্টারনেট, সবাই সবার সাথে কানেক্টেড হইতেছে, এইটাই ইন্টারনেট। আর কিছুই না, আর কিছুই কি না, আর কিছুই না, সবাই সবার সাথে কানেক্টেড। এখানে কেন জাদু টোনার কিছু হচ্ছে না কিন্তু। তো আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেস হলো যে কোনো ওয়েবসাইটের ঠিকানা। সহজ কথায়, হ্যাঁ, এটার অ্যাক্সেস লাগবে কিবোর্ড মাউস। ঠিক আছে, তার মানে জিনিসটা হলো কি, এটা হলো একটা ঠিকানা। ধরো যে ওয়েবসাইটের ঠিকানা ধরতে পারো, ওয়েবসাইটের কি, ধরো যে ঠিকানা, বাট এটা হলো সাংখ্যিক ভাবে, ঠিক আছে? ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ, লাগবে না। তার মানে জিনিসটা হলো যে আমি ওয়েবসাইটে একটা ঠিকানা পাচ্ছি বা সাংখ্যিক ভাবে। তো বর্তমানে ইন্টারনেট প্রোটোকলের ভার্সন 4 বা IPv4 চালু আছে এবং ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6ও চালু আছে। এই দুইটা সম্পর্কে আমরা আর কি বুঝবো, ক্রমশ চালু আছে, ঠিক আছে?
এবং আইক্যান নামক প্রতিষ্ঠানটি অলাভজনক কোনো বিভাগ আয়ানা সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ করে থাকে। তো আমি এখানে দুইটা জিনিস বলি। ফার্স্টে আমি একটা কথা বলি, ঠিক আছে? আমি একটা ধরো যে ওয়েবসাইট বানাই, আমার একটা ওয়েবসাইটের নাম খুব ভালো লাগে, উলুলুলু, ঠিক আছে? মজা লাগে, উলুলুলু, লুলুলুলু, ঠিক আছে? ulululu.com বানাইছে। এখন না না, এগুলো না, আরো সুন্দর নাম দেয়। ধরো যে কি দেব, বাতাবি লেবু, বাতাবি লেবু, ঠিক আছে? বাতাবি লেবু নিয়ে আমি একটা ওয়েবসাইট বানাইছি, ঠিক আছে? বাতাবি লেবু। এখন ধরো তোমার কাছে সাপোজ, ঠিক আছে, বাতাবি লেবু, এখন বাতাবি লেবুর ওয়েবসাইটটা কোথাও রাখা আছে। এখন আমি যদি কাউকে বলি, এই তুই আমার ওয়েবসাইটে ভিজিট করতে চাস, ভিজিট করার জন্য এই 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 অ্যাড্রেস লিখবি, ঠিক আছে? ধরো আমি জানি না, র্যান্ডম, ধরো যে আমাকে এই অ্যাড্রেস দেওয়া হয়েছে, ধরো, ঠিক আছে? এইটা হলো আমার অ্যাড্রেস। এইটা তুই তোর মনে করো যে সার্চ বারে যে লিখবি ব্রাউজারে, তাহলে তুই আমার ঠিকানায় চলে যাবি, ঠিক আছে? তুই আমার ঠিকানায় চলে যাবি। এইটাই হলো ধরো যে তোমার আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট ওয়েবসাইটের ঠিকানা সাংখ্যিকভাবে। এটা লেখার সাথে সাথে আমাকে এখানে নিয়ে যাবে। মজা না? মজা। কিন্তু ঝামেলা আছে যে ভাইয়া এইটা আপনাকে কে দিল, কে দিছে ভাইয়া, এটা কে নিয়ন্ত্রণ করে? এইটা নিয়ন্ত্রণ করে ভাইয়া এই যে আইক্যান নামক, আইক্যান নামক একটা প্রতিষ্ঠান, যেটা অলাভজনক একটা প্রতিষ্ঠান, যেটার অনুবিভাগ হলো আয়ানা সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ করতে। তার মানে তোমার যদি এরকম আইপি অ্যাড্রেস নিতে হয় বা আইপি অ্যাড্রেস অ্যালটমেন্ট লাগে, তখন এরা দিবে। ভালো কথা। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আইপি অ্যাড্রেস বুঝলাম, ডোমেন ডোমেন করেন কেন ভাইয়া? এই বেটা, তো তোমাকে যদি বলি ইউটিউবের আইপি অ্যাড্রেস বলো, তোমার কি মনে আছে? কেউ কি আইপি অ্যাড্রেস দেওয়া জিনিসটা মনে রাখে? রাখে না। ফেসবুক বলে রাখে। তো ফেসবুক বা বাতাবি লেবু নামেও একটা মনে করো ডোমেন, এটা হলো নাম, আসল নাম, ঠিক আছে? এর আগে আমরা www.batabilebu.com, তো এই হলো সেই বাতাবি লেবু ডোমেন, ডোমেন নাম, ঠিক আছে? বাতাবি লেবু ডোমেন নেম। বুঝতে পারছি? এটুক পর্যন্ত ক্লিয়ার সবাই? একটু আমাকে কমেন্টে জানাও। ক্লিয়ার হইছি? ক্লিয়ার হইছে? জি ক্লিয়ার, ইয়েস। জি ভাইয়া, ওকে বস। হ্যাঁ বস, ক্লিয়ার। মজা লাগতেছে, ওকে। প্রোটোকল মানে হলো নিয়ম কানুন ভাইয়া, যে কোনো জিনিসের নিয়ম কানুন। প্রোটোকল মানে নিয়ম কানুন, ঠিক আছে? প্রোটোকল মানেই হলো কি ভাইয়া, আচ্ছা এটুক পর্যন্ত বুঝলাম। এখন আমরা আসি পরের অংশে। তো আইপি অ্যাড্রেস আসতেছে, তো আইপি অ্যাড্রেস এর বৈশিষ্ট্য, আইপি ভার্সন 4, এটা কত ভাইয়া? ভার্সন 4, ঠিক আছে? ভার্সন 4, ঠিক আছে, এটা হলো ভার্সন 4। তো ভার্সন 4 এর ক্ষেত্রে তোমার টোটাল 32 বিটের হয়। কত বিটের হবে ভাইয়া? 32 বিটের। 32 বিটের। কয়টা ভাগ থাকবে? 4টা ভাগে থাকবে। কয়টা ভাগে থাকবে? 4টা ভাগে। দেখো এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এটা একটা ভাগ। টোটাল কয়টা বিট? 4 8 32, 32টা বিট দিয়ে আমি অ্যাড্রেস ডিসাইড করতে পারবো, অথবা 4 ভাগে, এবং 4 ভাগে করতে হবে, ঠিক আছে? মাঝখানে ডট দিতে হবে। এটা হলো আইপি ভার্সন 4 এর বৈশিষ্ট্য। আইপি ভার্সন 6 এর বৈশিষ্ট্য কি ভাইয়া? 128 বিট। 128 বিট। কয়টা ভাগে করতে পারি ভাইয়া? 8 ভাগে। 8 ভাগে করতে পারবো। কয় ভাগে ভাইয়া? 8 ভাগে। তো দেখো কয়টা ভাগ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা বিটে আছে। এবং এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, ঠিক আছে? হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তাহলে হেক্সাডেসিমালে আমরা জানি যে, এবং প্রতিটা ভাগে হলো 16 বিট করে, ঠিক আছে? কেমনে বুঝলাম? এটা হেক্সাডেসিমালে 4টা আছে, 4 4 16 বিট, এখানে 128 বিট টোটাল বলছে। ওকে, এরপর আসতেছে এইচটিটিপি, আরেকটা হলো এইচটিটিপিএস।
এইচটিটিপি মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার সংক্ষিপ্ত রূপ হইল এইচটিটিপি। আর এইচটিটিপিএস এস এক্সট্রা ব্যবহার করা হয় সিকিউর বোঝানোর জন্য, বেশি সিকিউর ওয়েবসাইট বোঝানোর জন্য। তো কম্পিউটারের নেটওয়ার্ক প্রোটোকল এটা। তুমি যখন ব্রাউজারে রিকোয়েস্ট পাঠাও, ব্রাউজার দিয়ে রিকোয়েস্ট পাঠাও না, তখন এই যে এইচটিটিপি এর মাধ্যমে বা এই প্রোটোকলের মাধ্যমে তুমি রিকোয়েস্টটা পাঠাও। কোন প্রোটোকলের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাও ভাইয়া? এই প্রোটোকলের মাধ্যমে, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। এটা হলো প্রোটোকল। তুমি যখন রিকোয়েস্টটা পাঠাও, যে বলছিলাম না ক্লিক করার সাথে সাথে ব্রাউজার একটা রিকোয়েস্ট পাঠায়, কোন প্রোটোকল বা কোন নিয়ম কানুন মেনে? সেই নিয়ম কানুনটা হলো এই যে এগুলা, লাস্টে এস থাকলে ওই ধরনের ওয়েবসাইটগুলো বেশি সিকিউর, নিয়ম কানুনের মধ্যে আরো বেশি সিকিউরিটি আছে, এইটুকু। ইন্টারনেট প্রোটোকল ছাড়াও আমাদের আরো অনেক ধরনের প্রোটোকল আছে, নির্দিষ্ট নিয়ম নীতি প্রোটোকল, যেমন এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, পপ পোস্ট অফিস প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, টিসিপি আইপি। অনেকে প্রশ্ন করে প্রোটোকল মানে কি? আমরা অনেক সময় দুষ্টামি করে মনে করো একজনের সাথে আরেকজন করতে গেলে মাঝে মাঝে চোখ টিপি দিয়ে বুঝাই না যে এটা আসলে এরকম। এটাও এক ধরনের প্রোটোকল। তোমার কাছে মনে হতো ভাই এটা প্রোটোকল কেন? নিয়ম নীতি। যে ধরো তোমরা দুইজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে দুষ্টামি করতেছো, এখন আরেকজন বন্ধু বলতেছো কিরে কালকে তো আমরা এখান থেকে খেয়ে আসলাম, এখন তোমার আরেক বন্ধু কিরে তোরা আমাকে বলিস নাই, এখন ও তো মজা নিতেছে, এখন আর মনে করো তৃতীয় বন্ধু, সে তো বুঝতেছে না যে কবে খাইতে গেলাম, তো ও তখন ওকে চোখ টিভি দিয়ে বোঝাইছে। চোখ টিভি দিয়ে কি বলছে? যে মজা নিতেছি। এই যে চোখ টিপি মানে চোখ টিপ দিল, তার মানে কি? এটা বুঝাইলো, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যে এখন আমরা মজা করতেছে। তেমনি প্রোটোকল মানে একটা ফাইল আরেকটা ফাইলের আরেকটা ডিভাইসের কাছে যে ফাইল ট্রান্সফার হবে, এটা কোন পদ্ধতিতে হবে, কোন নিয়ম নিতে হবে, এক এক পদ্ধতিতে এক এক ভাবে ডেটা ট্রান্সফার হয়, এগুলো এক একটা প্রোটোকল। বুঝতে পারছে? তো এগুলো প্রোটোকল বুঝলাম। টিসিপি আইপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এগুলো দেখে নিও। এই ব্রাউজারে যে ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন চলে সেখানে ব্যবহার করা এইচটিএমএল এবং সিএসএস। তার মানে ব্রাউজারে যে ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন চলে সেখানে ব্যবহার করা হয় এইচটিএমএল এবং সিএসএস, দুই ধরনের জিনিস ব্যবহার করা হয়। সার্ভার যে ওয়েব সফটওয়্যার চলে সেটি সাধারণত একটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা হয়। এইসব কাজের জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হচ্ছে পিএইচপি, পাইথন, জাভা, রুবি ইত্যাদি। তার মানে এই জিনিসটা একটু পড়ো, চোখ বিলাও, ঠিক আছে? একটু চোখ বুলাও, সরি। চলে সেটি সাধারণত একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা হয়। এসব কাজের জন্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হচ্ছে পিএইচপি, পাইথন, জাভা, রুবি। ব্যাকএন্ডে সার্ভারে তোমার এই জিনিসটা চালানো লাগবে না, যে কখন আমি কোন জিনিসটা করব বা কখন আমি কোন পেজটা দেখাবো, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রোগ্রামিং ভাষা দিয়ে সার্ভারে চালানো লাগে। তো এইগুলোর জন্য লেখার জন্য এই ধরনের প্রোগ্রামিং ভাষাগুলো করতে হয়। কিন্তু ওই যে ডিজাইনিং এর কাজগুলো করার জন্য ওয়েবসাইটে এগুলো হলো এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো, জিনিসটা সহজ কথা বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যে কোনো তোমার ওয়েবসাইটকে সবার উপরের দিকে রাখবে। সার্চ ইঞ্জিন যখন খুঁজতে যাবে তোমার ওয়েবসাইটটা জানি সবার আগে খুঁজে এনে দেয়, তোমার ওয়েবসাইটটা যেন সবার আগে খুঁজে এনে দেয়, সেটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ডোমেন নেম আমরা এখানে বলছি rafkhata.com, ডোমেন নেমে দুটি অংশ দেখা যাচ্ছে। এই যে দেখো rafkhata.com এ দুইটা অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই দুইটা ডোমেন নেমের ডটের পরের অংশটিকে টপ লেভেল ডোমেন বলা হয়। তো এই যে rafkhata.com, এই rafkhata.com এর মধ্যে .com অংশটিকে আমরা বলি কি টপ লেভেল ডোমেন, ঠিক আছে? রাফখাতার ডোমেন ঠিক আছে, বাট মেইন ডোমেনের পরে ডোমেন নেমের পরে ডটের পরের অংশটিকে টপ লেভেল ডোমেন বলা হয় .com। এটি থেকে সহজেই বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। টপ লেভেল ডোমেন সময়কে আবার জেনেরিক এবং কান্ট্রি দুইটি বৃহৎ ভাগে ভাগ করা যায়। যেমন ধরো nctb.government.bd, এনসিটিবি হলো মেন ডোমেন, .gov.bd এটা কি টপ লেভেল ডোমেন, তাই না? তো জিওবি এইটা হলো জেনেরিক ডোমেন, ঠিক আছে? এইটা হলো জেনেরিক ডোমেন।
গভ দিয়ে বোঝাইতেছে সরকারি বা গভর্নমেন্টের, ঠিক আছে, গভর্নমেন্টের। আর বিডি দ্বারা বোঝাচ্ছে কান্ট্রি, বিডি দ্বারা কি বোঝাচ্ছে? কান্ট্রি বা দেশ, কোন দেশে, বুঝতে পারছি? তো এরকম অনেক ধরনের আছে। তো এটা দেখো টপ ডোমেন গুলো ডট নেট অনেক জায়গা আছে, ডট কম আমরা ইউজ দেখি, কিছু কিছু পরে দেখবা ডট এডু, ডট গভ, ডট আইএনটি, ডট মিল, এগুলির প্রত্যেকটার কাজ কি সেগুলো সম্পর্কে তোমাদের এখানে একটু আলোচনা করেছে, এটা একটু চোখ বুলাই নিতে পারো। ডট এআর, ডট এইউ, ডট বিডি, ডট বিটি, ডট সিএন, ডট ইজি, এগুলা, ঠিক আছে, এগুলো হলো কান্ট্রি কোড। আচ্ছা, তো ইউআরএল বা যেটাকে আমরা সবসময় লিঙ্ক বলি, সেটা হলো ইউআরএল এর ফুল ফর্ম হলো ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, একটি ইউআরএল এর 4টি অংশ থাকে। এই যে এইচটিটিপিএস, এটাকে বলা হয় প্রোটোকল, প্রোটোকল। এই অংশটুকু ডট কম পর্যন্ত এটা হলো ডোমেন নেম, ডোমেন নেম বা ডোমেন, বা ডোমেন ধরতে পারো। এইটা হলো তোমার পাথ বা ডাইরেক্টরি, পাথ অথবা ডাইরেক্টরি, মানে কোথায় যা খুঁজবো, ঠিক আছে, পথ বা ডাইরেক্টরি। তার মানে হোমে আছে, বাকি অংশটুকে বলা হয় ফাইলের কোন অংশ। তার মানে আইডি নাম্বার 243 ফাইল অংশে আছে এই অংশ, মানে এই পেজটা, তো এটা হলো ফাইল বুঝে। তো এই হলো টোটাল 4টা অংশ নিয়ে একটা ইউআরএল গঠিত হয়, ঠিক আছে, বুঝতে পারছে? ওয়েব ব্রাউজার সম্পর্কে অলরেডি বলে ফেলছে। ওয়েব ব্রাউজার হলো কি? ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা এবং উপস্থাপন করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং উপস্থাপন করার একটি কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরি বিভিন্ন ওয়েব ব্রাউজার রয়েছে, যেমন মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা মিনি, এগুলো হলো এক একটা ব্রাউজারের নাম, ঠিক আছে, এগুলো হলো কি সবগুলা কি এক একটা ব্রাউজারের নাম, বুঝতে পারছি? এগুলো হলো সব ব্রাউজারের নাম। তো এছাড়া জনপ্রিয় এরপর আছে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন গুলো একটু চোখ বুলাই নাও, এগুলো আলাদা। সার্চ ইঞ্জিন কি করে দেয়? খুঁজে এনে দেয়। পিপিলিকা হলো বাংলাদেশের তৈরি, বাংলাদেশের তৈরি সার্চ ইঞ্জিন, বাংলাদেশের তৈরি, বাংলাদেশের তৈরি কি সার্চ ইঞ্জিন। তো এই যে সার্চ ইঞ্জিন এবং ওয়েব ব্রাউজারের মধ্যে পার্থক্য এগুলো এখানে দেয়া আছে। ওকে, এর আগে আমরা একটু শর্ট ব্রেক নিয়ে ফেলি, আমরা অনেক পড়ছি, একটু ব্রেক দরকার। ব্রেকের পরে এসে আমি একটা ম্যাজিক দেখাবো, ব্রেকের পরে এসে আমরা একটা ম্যাজিক দেখাবো। কান্ট্রি কোড গুলোকে মুছতে করতে পারে না, চোখ বুলা বাজার। 10টা 10 আমরা শুরু করবো, এরপরে আমরা একটা ম্যাজিক দেখাবো ওয়েবসাইট নিয়ে, একদম ডিরেক্ট একটা ম্যাজিক। এই ম্যাজিকটা সবার ভালো লাগবে এবং অনেকে এটা জানো না, না অনেকেই জানো না, তোমাদের জানার কথা না। আবার শুরু হবে, ঠিক আছে, একটা ম্যাজিক দেখাবো, ওয়েবসাইটের সবকিছুই আমরা চেঞ্জ করে ফেলবো, দেখো আইসা দেখাবো, ঠিক আছে, এবং লাইভে দেখাবো এই জিনিসটা, মজার একটা জিনিস দেখাবো। ম্যাজিকটার জন্য ওয়েট করো। চলে এসেছি।
উই আর রেডি, লেটস স্টার্ট। চলো আমরা একটা মজা করি। কি মজা করব? আজকে আমরা একটা মজা করি। চলো, মজা শুরু করতে গেলে ফার্স্টে আমরা লিখি। কি লিখবো? ধরো যে আমরা শিখর ওয়েবসাইটে যাই। চলো লিখলাম শিখর। তো আমরা শিখর ওয়েবসাইটে চলে আসি। ঠিক আছে, এটা শিখর ওয়েবসাইট। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা শিখর ওয়েবসাইটে চলে আসি। তোমাকে অ্যাড করে দিবে ভাই, সমস্যা নেই, তোমাকে অ্যাড করে দেবে আস্তে ধীরে। সবার রিকোয়েস্টে অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, তুমি টেনশন করো না। ওকে, তো দেখো একাডেমিক থেকে অ্যাডমিশন। তো শিখর ওয়েবসাইটে ঢুকলে তুমি এই কথাটা লিখতে পাবা, একাডেমিক থেকে অ্যাডমিশন। অথবা ধরো যে আমরা বিবিসির ওয়েবসাইটে যাই, ধরো বিবিসি লিখি। যাদের কাছে কম্পিউটার আছে তারা এই জিনিসটা করে দেখতে পারো। ধরো বিবিসি লিখলাম। বিবিসির ওয়েবসাইটে, ধরো বিবিসি ওয়েবসাইটে ঢুকছে, এই যে দেখো বিবিসির অনেক কথা লেখা আছে, অনেক জিনিস এখানে, অনেক সুন্দর অনেক কিছু লেখা আছে। তো আমরা ফার্স্টে শিখর ওয়েবসাইটে আছি। ঠিক আছে, খুব সুন্দর। আমরা এখন একটা কিছু করব, করে আমরা এই জিনিসটারে পুরো আওলাই দিব। কেমনে আওলাই দেওয়া যায় তারা, এটা কাউরে বলবা না তোমরা। তোমরা ভুলেও এই ঘটনা কাউরে বলবা না যে আমরা শিখর ওয়েবসাইটে কি করছি। লিখে দিব। এখন দাও কি হয়ে গেছে। এখন চলে আসছে এরকম। দেখছো, অনলি আইসিটি ইজ রিয়েল। এ দেখো আমরা করে ফেলছি ডিরেক্ট একটা, মনে করো যে ওয়েবসাইটে, আমরা শিখর ওয়েবসাইটে যে আমি আমার নিজের করে ফেলছি। আইসিটি বাজ অনলি আইসিটি ইজ রিয়েল। মজা না? কামডা হইলো কি, একজন বলছে ভাই কি করলেন এটা। ফর হিম। তো আমরা এটার মধ্যেও কিছু একটা ঝামেলা করবই। তো কোথায় এ লোক, কোথায়? দেখো বিবিসির ওয়েবসাইটে কি দেখাচ্ছে। দেখো আমাকে বিবিসির ওয়েবসাইটে যে রোবট ভাই ওয়ার্ল্ড কাপ জিতবে। দেখছো, একজন লিখছে বস তো হ্যাকার। এরকম যা মন চায় তুমি এখানে চেঞ্জ করে দিতে পারবা, যে কোনো। ঠিক আছে। এখন মজা লাগছে, মজা লাগছে, মজা লাগছে। এই টেকনিকটা আমরা নেক্সট ক্লাসে কেমনে হইলো
সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে বুঝাবো। আজকে তো করে দেখাইলাম, নেক্সট ক্লাসে হবে এই জিনিসটা কেমনে হইলো, কারণ আমরা নেক্সট ক্লাসে HTML এ যাব, তখন আমরা বুঝাবো যে এই জিনিসটা কেমনে হইলো। ঠিক আছে, মজা লাগছে? ওকে। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট বা ওয়েব পেজ দুই প্রকার, একটা লোকাল ওয়েবসাইট আর একটা হলো রিমোট ওয়েবসাইট। ঠিক আছে, দুই ধরনের ওয়েবসাইট সম্ভব। এই টেকনিকটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, তার আগে স্ট্যাটিক ওয়েবসাইট কি আর মনে করো যে ডাইনামিক ওয়েবসাইট কি সেটা একটু বুঝি। স্ট্যাটিক ওয়েবসাইট মানে যেখানে ইউজার ইনপুট দিতে পারে না। স্ট্যাটিকে তুমি কোনো ইনপুট দিতে পারবা না, যা রাখা আছে সেইটাই। ডাইনামিকে অনেক ধরনের চেঞ্জ হবে, অ্যানিমেশন আসবে যাবে, ইনপুট দিতে পারবা। সহজ কথা, ডাইনামিক ওয়েবসাইটে তুমি নিজে ইনপুট দিতে পারবা। এরপর আসতে অবস্থানের উপর ভিত্তি করে এখানে কি হয়, এখানে হলো লোকাল ওয়েবসাইট আর রিমোট ওয়েবসাইট। তোমার কম্পিউটার থেকে, তোমার নিজের কম্পিউটার থেকে তুমি যদি কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট হোস্ট করো, ওটা লোকাল ওয়েবসাইট বা তোমার নিজের কম্পিউটারে বানানো ওয়েবসাইট। ঠিক আছে, আর যদি এটা কোনো রিমোট সার্ভারে রাখো তখন এটা রিমোট ওয়েবসাইট। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামোকে নিম্নোক্ত 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ওয়েবসাইটের স্ট্রাকচার অনুযায়ী হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো কি? হায়ারার্কিক্যাল ট্রি কাঠামো দেখতে এরকম, ট্রি এর মতো। ঠিক আছে, মনে হবে কি তোমার যে এইটা হলো মেন, মনে করো কাণ্ড, কাণ্ড থেকে শাখা, শাখা তৈরি হলো, শাখা থেকে আবার পোশাকা, এভাবে যদি হয় এটা আসলে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। দেখতে এরকম। ঠিক আছে, এটা হলো ট্রি কাঠামোর মতো দেখতে। এটা কিসের মতো? একটা গাছের শাখা পোশাখা থেকে বের হয় এরকম। এরপরে আসতেছে হায়ারার্কিক্যাল কাঠামো, ঠিক আছে, আস্তে 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 ছড়াইতে থাকে, দেখতে এরকম। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক বা ম্যাট্রিক্স কাঠামো। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক বা ম্যাট্রিক্স কাঠামো হলো সবাই সবার সাথে কানেক্টেড, যে কোনো সময় এক জায়গা থেকে লাভ দিয়ে আরেক জায়গায় চলে যাওয়া যায়, যে কোনো জায়গা থেকে লাভ দিয়ে আরেক জায়গায় চলে যাওয়া যায়, দেখতে এরকম। লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো হলো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। ঠিক আছে, এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে লাভ দিয়ে এখান থেকে এখানে, মানে একবারে ডাইরেক্ট পেজ 3 থেকে হোম পেজে আসা যাবে না, স্টেপ বাই স্টেপ আসতে হবে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোতে। আরেকটা আছে হাইব্রিড কম্বিনেশন বা মিক্সড কাঠামো, জগা খিচুড়ি। প্রথমে দেখা মনে হবে ভাই এইটা তো ট্রি কাঠামোর মতো, তাই না? ট্রি কাঠামোর মতো আছে, যেমন এখান থেকে ছড়াইছে, ছড়াই এদিকে আসছে, এখানে ছড়াইছে, ভালো কথা, এটা তো ট্রি কাঠামো। কিন্তু আবার দেখো এইটুকের মাঝে আবার কিন্তু লিনিয়ার কাঠামো, এরা পর 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 যাইতে পারে, আবার এখান থেকে লাভ দিয়ে এখানে যেতে পারে। তার মানে এটা হলো এমন একটা জগা খিচুড়ি বানাইছে যে কোনো কাঠামো ফিক্সড তুমি বলতে পারবা না, এখানে এটাকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড কাঠামো বলে। আচ্ছা, এইচটিএমএল আসলে কিরকম? এইচটিএমএল আসলে, তো এইচটিএমএল এর ওই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজের মতো যেটা দিয়ে তুমি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারো। ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন করতে পারো, বেসিক ওয়েবসাইট ডিজাইন করতে পারো তুমি। ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইন করতে পারো, বানাইতে পারো। ঠিক আছে, করতে পারো, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো তুমি কোথায় এটা করতে পারো? ওয়ান কম্পাইলারে করতে পারো, ওয়েবসাইটে যে। এছাড়া এইচটিএমএল এর এডিটর, যে কোনো টেক্সট এডিটর তুমি এইচটিএমএল লিখতে পারো। এছাড়া অনলাইনে অনেক অনেক এইচটিএমএল এডিটর লিখেও যদি সার্চ দাও তাহলেও তুমি এগুলো করতে পারবা। এইচটিএমএল এর মূল স্ট্রাকচারটা হয় হলো তোমার, যদি আমি এভাবে দেখাই, শুরু করে ধরো আমার এইচটিএমএল দিয়ে, শেষ করি আমরা এইচটিএমএল দিয়ে। এখানে হলো হেড অংশ থাকে, হেড অংশ থাকে, হেড অংশ শেষ হয়। ঠিক আছে, হেড অংশের মধ্যে আর হলো বডি অংশের মধ্যে, বডি, এই বডি অংশের মধ্যেই মেন কন্টেন্ট গুলা থাকে, এখানে মেন কন্টেন্ট গুলা থাকে, মেন কন্টেন্ট গুলা এখানে থাকে।
এইখানে তুমি টাইটেল বসাইতে পারো, টাইটেল বসাইতে পারো। এই হলো মেন কাঠামো। এখন তোমাকে এটা প্র্যাকটিক্যালি আমি দেখাই, প্র্যাকটিক্যালি দেখাইলে আমি বুঝতে পারবা। ধরো এই যে ধরো 30 লক্ষ শিক্ষার্থীর আস্থা, ঠিক আছে, এখানে যেমন আমি ধরো চেঞ্জ করে আমার নাম লিখে ফেলাইছিলাম আইসিটি বস অনলি। তার মানে এইটুকু হলো বডি ভাইয়া, এই যে পুরা যে অংশটুকু দেখছো এখানে বডি। তার মানে এখানে আমি যা যা শো করতে চাই তোমাকে, যা যা শো করতে চাই এটা হলো বডি অংশের মধ্যে আছে। এটা কোন অংশের মধ্যে আছে? বডি অংশের মধ্যে আছে। কিন্তু তাইলে ভাইয়া হেড অংশের মধ্যে খুব কম জিনিস আছে, বাট কাজের কিছু কিছু জিনিস আছে। তোমাকে যদি আমি একটু জুম করে দেখাই, আচ্ছা হ্যাঁ, হেডের অংশে দেখো আমি এইখানেও কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। তো আমরা এরকম যখনই চাইবো তখনই আমরা এখান থেকেও সব জিনিস চেঞ্জ করে ফেলবো। তার মানে এই জিনিসগুলা কথাগুলা লেখা থাকে ভাইয়া এখানে, ঠিক আছে, যে কোনো জিনিস আমরা করব, ঠিক আছে। আচ্ছা জুম করতেছিলাম তখন, তার মানে এখানে আমরা কি করে ফেলছি, চেঞ্জ করে ফেলতে পারছি। তার মানে এগুলোই আমরা আসলে নেক্সট ক্লাসে বুঝবো যে আমরা মেন জিনিসগুলো এখানে, ঠিক আছে। বুঝতে পারছি, মজা না? জিনিসগুলা কিন্তু মজা, মজা পাইছো? মজা পাইছো? মজা পাইছো জিনিসগুলাতে? আমাকে একটু বইলো যেভাবে মজা পাইছি, জানাও, ঠিক আছে। তো আমাদের এখানে এই জিনিসগুলাতে লিখতে হয়। তো ওপেনিং ট্যাগ, দুই ট্যাগের মধ্যবর্তী কন্টেন্ট, ক্লোজিং, এগুলা তো আমরা বুঝতে পারতেছি। দুই ধরনের ট্যাগ আছে, যে এক ধরনের ট্যাগে ওপেনিং ট্যাগ এবং দুইটি ট্যাগের মধ্যবর্তী কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ মিলে যা তৈরি হয় তা একটি এলিমেন্ট। কিছু এলিমেন্ট আছে যাদের মধ্যে কোনো কন্টেন্ট থাকে তাকে ক্লোজিং ট্যাগ বলে। আহ ঠিক আছে। ধরো আমরা এরকম একটা জিনিস লিখতেছে, ধরো প্যারাগ্রাফ, এখানে আমরা লিখলাম ধরো যে উই আর জুনিয়র আইসিটি বস, ঠিক আছে, ধরো এরকম লিখলাম জুনিয়র আইসিটি বস। এই ধরনের ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে। এটা হলো ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর ওইটারই একটা ক্লোজিং ট্যাগ থাকবে, জি ট্যাগ, ঠিক আছে, ক্লোজিং ট্যাগ। এখন এই মাঝখানে যে অংশটা আছে, মাঝখানের যে অংশটা, এটা হলো ভাই কন্টেন্ট, ঠিক আছে, এগুলো হলো ভাই কন্টেন্ট। আর পুরাটা মিলা, পুরাটা মিলে পুরাটা মিলে আমাদের হইছে, আর পুরাটা যদি আমরা কনসিডার করি এটাকে আমরা বলতেছি এলিমেন্ট। পুরাটা মিলে একটা কি হয়, এলিমেন্ট। বুঝতে পারছি, এই হলো আমাদের মেন জিনিসটা। তো আমাদের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট, পুরোটা মিলা কি, এলিমেন্ট, ঠিক আছে। বুঝতে পারছি। কিছু কিছু এমটি ট্যাগ আছে, ঠিক আছে, কিছু কিছু এমটি ট্যাগ আছে, যেমন ধরো ব্রেক, এরকম লিখলাম, ব্রেক নিলে নতুন লাইনে যায়। এই ধরনের ট্যাগে আর ক্লোজিং ট্যাগ থাকে না, এই ধরনের ট্যাগে ক্লোজিং ট্যাগ থাকে না, নতুন লাইনে আবার শুরু করবে, ঠিক আছে, নতুন লাইনে শুরু করবে। ওকে, তো এইচটিএমএল এ কিছু কিছু ট্যাগ সমূহ আছে, এগুলো তোমরা একটু দেখো, এগুলো দেখা রেখো, আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি অনেক জিনিস দেখব, ঠিক আছে। তো এইচটিএমএল অ্যাট্রিবিউট নামে কিছু অংশ আছে, ঠিক আছে। তোমাদের প্রাপ্য ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা বলতাম? এইচএসসি 28, তাই না? দুরন্ত। এই এই এসএসসি এর পরে রেজাল্ট হওয়ার আগেই যে এত তোমরা দুরন্ত হয়ে গেছো, ব্যাপারটা দেখেই ভালো লাগতেছে। এখন তো তোমরা পুরা এআই টেআই কি ভাই, ওয়ার্ল্ড কাপ দিয়ে কি করতেছে? ও, জোস। আমি তো দেখে প্রথমে ভাবছি শিখর ওয়েবসাইট। এটা তো শিখরে হচ্ছে। তাহলে হ্যাক করলেন নাকি? আবার দেখো এই বিবিসি এখানে কি লেখা, ভাই হ্যাক ট্যাক শিখাচ্ছেন নাকি এদেরকে? সব শিখে দিচ্ছি। আরে ভাই, সেরা তোমাকে hack ট্যাক। তুমি একটা যে কোনো ওয়েবসাইটের নাম বলো, যেটা খুশি বলো, তোমাকেও দেখাই, যেটা বলো, হ্যাঁ, যেটা মন চায় তোমার। কি হ্যাক করা যায় বলেন ভাই?
একটা নাম বলো, ওদেরকেও আজকে দেখাইছি, তোমাকেও দেখাই। ঢাকা মেডিকেলের ওয়েবসাইট বের করেন ভাই। ঠিক আছে, হ্যাঁ ডিএমপি হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ। এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরো, ঠিক আছে। আচ্ছা, অনেক কিছু আছে এখানে। একটা ভালো জায়গায় যাই। হ্যাঁ ধরো যে ইতিহাস, এই কিছু বলবে না তো? ঠিক আছে, ধরো যে এরকম কিছু একটা আছে। ধরো যে আরো নিচে যে আমরা আরো সুন্দর করে কিছু একটা দেখতে পারি। এখানে অনেক কিছু আছে। আবার আমরা, ভাই, চেঞ্জ হয়ে যাবে না তো? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে না তো? না কেন চেঞ্জ? চেঞ্জ হওয়ার কি আছে? ধরো এখানে তোমার হিস্টোরি অফ কি আছে? ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজ। ধরো যে আমরা এখানে এটা লিখে দিলাম। তোমাদের প্রাপ্য হয়ে সেরা এই কথাটা লিখে দিছে। ঠিকঠাক করে ফেলেন ভাই। তোমাদের ভাইয়া ভয় পেয়ে যাচ্ছে। দোষ আমাকে হইলেও ধরলে ঠিক আছে, আমি জানি আমি না ভাই। আগেই বলে আমি দিচ্ছি, জানি না, আমি জানি না। ডিএমসি কে আমি জানিয়ে দিচ্ছি এই বিষয় সম্পর্কে আমার আসলে কোনো দোষ নেই। আমি মানে অবুঝের মতো কাজটা আমি করেছি। ভাই জানি না তার ভাই। নাম এখানে লেখা। ভাই, আমি জানি না ভাই। আমি জানি না ভাই। ঠিক আছে, তো যাই, তুমি বলো ওদের জন্য আর কিছু কি বলতে না চাও? ভাই, ঠিক করে দেন ভাই। ও ভয় পাচ্ছে, তোমাদের ভাইয়া ভয় পাচ্ছে, ঠিক আছে। ও আসলেই ভয় পাচ্ছে। না, ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওরাই ঠিক করে ফেলবে কয়েকদিন পরে, দেখি, সব শিখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বিবিসির মেন ওয়েবসাইট। ভাই ভাই, কেমনে এগুলো, কেমনে ভাই? এগুলোই তো মজা। ঠিক আছে। রোজ রোজ। ঠিক ওকে, আছে ভাই, থাকেন। ও ভয় পেয়ে গেছে, যা বলতে আসছিলাম বলছে। অনেক মোটিভেশন দিতে আসছিলাম যে আরে ঠিক আছে। দুইটা অংশ থাকে, একটা হলো অ্যাট্রিবিউট নেম, আরেকটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু, ঠিক আছে। তোমাদের বায়োলজির আরেক সেরা মেন্টর এসে মোটিভেশন দিতে যে নিজে মোটিভেশন পেয়ে চলে গেছে। ঠিক আছে, ও কিন্তু সেই বায়োলজি। তো যাই হোক, অ্যাট্রিবিউটটা হলো তোমার ভাইয়া, এই যে হলো তোমার অ্যাট্রিবিউট নেম, আর এইটা হলো সে তোমার ভাইয়া ভ্যালু। ঠিক আছে, এটা হলো ভ্যালু, আর এইটা হলো সেই নেম, অ্যাট্রিবিউট নেম। ঠিক আছে, অ্যাট্রিবিউট নেম, তুমি আসলে কি অ্যাট্রিবিউট ইউজ করতে চাও বা কি বৈশিষ্ট্য ইউজ করতে চাও। ঠিক আছে, ওকে। তো HTML এলিমেন্ট লেখার একটা নিয়ম আছে। সবসময় ধরো তুমি যেটা দিয়ে শুরু করছো, তারপরে এই আরেকটা ট্যাগ ইউজ করছো, এই ট্যাগটা আগে শেষ করতে হবে। দেখছো এখানে আগে শেষ করে না, তাই এটা ভুল। এই ট্যাগ দিয়ে ভিতরে আছে, তো এটা আগে শেষ করবা, দেন এইটা। এটা অনেকটা প্যাকেটের ভিতর প্যাকেটের মতো, ঠিক আছে। প্যাকেটের ভিতর প্যাকেটের মতো, এই হলো অবস্থা। তো হেড সেকশনে কিছু ট্যাগ সমূহ আছে, এগুলো তোমরা একটু চোখ বুলাই নিতে পারো, এগুলো তো আমরা নেক্সট ক্লাসে একদম প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। বডি সেকশনের অনেক ধরনের ট্যাগ আছে, এগুলো তোমরা একটু নিজেরা দেখে নিবা, তোমাদের কাছে অ্যানোটেড পিডিএফটা চলে যাবে, সেখানে প্রত্যেকটার কাজ কি সেগুলো নিয়ে একটু তোমরা হালকা করে দেখে নিতে পারো। বুঝতে পারছি। দেখ আপনার আছি সেরা। এটা কেমন হয়ে গেল? তোমার ভাইয়া এমন ভয় পাইছে, প্রাপ্য ভাই এমন ভয় পাইছে যে ভাই করছে কি। তো যাই হোক, আমরা ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এখানে যাইতেছি। সেই অংশে আমরা নেক্সট ক্লাসে আমরা আসলে অনেক জিনিস শিখবো, বাট মেন যে জিনিসটা আমরা মেইন যে জিনিসটা শিখবো সেটা হলো যে নেক্সট ক্লাসে হয়তো আমরা কিছু জিনিস যেগুলো লাগবে না সেগুলো হয়তো বা বাদ দিব। তবে নেক্সট ক্লাসে আমরা বেশি প্র্যাকটিক্যাল নির্ভর জিনিসপাতি করবো, যেগুলো তোমাদেরকে মজা লাগবে ভাইয়া, তোমার কাছে অনেক মজা লাগবে। ঠিক আছে, তো তোমার